আলো। আলো ছাড়া আমরা কিচ্ছু দেখতে পাই না, আর আলো জ্বলে উঠলেই আমরা সবকিছু দেখতে পাই। আলো একরকম তড়িৎ চুম্বকীয় শক্তি। শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে এর গতিবেগ 3 × 10⁸ মিটার। কিছু কিছু বস্তু থেকে আলো উৎপন্ন হয়, তারপর সেই আলো ছড়িয়ে পড়ে চারদিকে। হ্যাঁ, এসব বস্তুকে বলে স্বপ্রভ বস্তু। কিন্তু যাদের উপর আলো পড়লে তারপর তাদের দেখা যায়, তাদের বলে আলোক নিষ্প্রভ বস্তু। কিছু মাধ্যমের ভেতর আলো সহজেই চলাচল করে, কিন্তু কিছু মাধ্যমের ভেতর আলো ঢুকতেই পারে না। আলো যে মাধ্যমের ভেতর দিয়ে সহজে চলাচল করতে পারে সেটি হলো স্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের ভেতর দিয়ে আলো একদম চলাচল করতে পারে না সেটি হলো অস্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে যেতে পারে সেটি হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। প্রতিফলন। আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে গেল, এবার অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে সে আপতিত হল বা পড়ল। তখনই ওই আলোকরশ্মির কিছু অংশ তাদের অভিমুখ পাল্টে ফেলে। এরা দ্বিতীয় মাধ্যমের সংযোগস্থল থেকে আবার ফিরে আসে প্রথম মাধ্যমে। একেই বলে আলোর প্রতিফলন। যে তলে প্রতিফলন ঘটে সেটি প্রতিফলক। এবার আমরা দেখব প্রতিফলন দুরকম। প্রথম, নিয়মিত প্রতিফলন। এক্ষেত্রে প্রতিফলক মসৃণ। প্রতিফলিত রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরালভাবে থাকে। এরা যায় একটা নির্দিষ্ট কোণে, যেমন আয়নায় দেখা প্রতিবিম্ব একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। দ্বিতীয় হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এক্ষেত্রে প্রতিফলকটি অমসৃণ। প্রতিফলিত রশ্মি কখনোই পরস্পরের সাথে সমান্তরালভাবে থাকে না। এরা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে, যেমন সিনেমা হলের সাদা পর্দায় ঘটে বিক্ষিপ্ত প্রতিফলন। দেখো রে দেখো রে নয়ন মিলে, দেখো রে নয়ন মিলে জগতের বাহার। মনে করি একটা রশ্মি এ ও, দর্পণটি M1 M2। রশ্মিটি দর্পণের ও বিন্দুতে পড়ল। আপতিত হয়ে ওই রশ্মি প্রতিফলিত হল ও বি পথে। এ ও রশ্মির নাম আপতিত রশ্মি এবং ও বি রশ্মির নাম প্রতিফলিত রশ্মি। ও হল আপতন বিন্দু। M1 M2-র ওপর ও বিন্দুতে একটা ON লম্ব আঁকা হল। একে বলে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সাথে একটি কোণ তৈরি করে। কোণটি AON। এই কোণটি হল আপতন কোণ। এটি I চিহ্ন দিয়ে নির্দেশিত হয়। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটি হল BON। এই কোণটিকে বলে প্রতিফলন কোণ। এর চিহ্ন R। প্রতিফলনের সূত্র অনুযায়ী AO, OB এবং ON একই সমতলে থাকে এবং AON কোণ = BON কোণ। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ালে কি করে আমরা নিজেদের চেহারা হুবহু একই রকম দেখতে পাই? বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলি। কোনো উৎস বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ আসছে। এরা অপসারী রশ্মি। এরা প্রতিফলিত বা প্রতিসৃত হল। কিছু ক্ষেত্রে অন্য কোনো বিন্দুতে গিয়ে ওই রশ্মি মিশল এবং কিছু ক্ষেত্রে আবার কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হতে লাগল। তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো।
দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্ব হল অসৎ বিম্ব। আয়নায় তৈরি হয় অসৎ বিম্ব। প্রথম ঘটনাটির জন্যে, অর্থাৎ যেখানে অন্য কোনো বিন্দুতে গিয়ে ওই রশ্মি মেশে, সেইখানে তৈরি হয় সদ্বিম্ব। এই ঘটনাটি ঘটে ক্যামেরার লেন্সে। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ালে কি করে আমরা নিজেদের চেহারা হুবহু একই রকম দেখতে পাই? বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলি। কোনো বিন্দু উৎস থেকে আলোক রশ্মি গুচ্ছ আসছে। এরা অপসারী রশ্মি। এরা প্রতিফলিত বা প্রতিসৃত হল। কিছু ক্ষেত্রে অন্য কোনো বিন্দুতে গিয়ে ওই রশ্মি মিশল, এবং কিছু ক্ষেত্রে আবার কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হতে লাগলো। তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্ব হল অসৎ বিম্ব। আয়নায় তৈরি হয় অসৎ বিম্ব। আর প্রথম ঘটনাটির জন্যে, অর্থাৎ যেখানে অন্য কোনো বিন্দুতে গিয়ে ওই রশ্মি মেশে, সেইখানে তৈরি হয় সদ্বিম্ব। এই ঘটনাটি ঘটে ক্যামেরার লেন্সে। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ালে, আচ্ছা আমরা তো দেখেছি অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স শব্দটা উল্টো করে লেখা থাকে, কেন বলতো? আসলে আয়নায় কোনো কিছুর প্রতিবিম্ব সৃষ্টি হলে তা পাশাপাশি উল্টে যায়, ফলে অন্যান্য গাড়ির আয়নাতে অ্যাম্বুলেন্স শব্দটা সোজাভাবে দেখা যায়, আর গাড়ির চালক তা সহজেই পড়তে পারে। এই ঘটনাকে বলে পার্শ্বীয় পরিবর্তন। এক্ষেত্রে আয়নায় গঠিত কোনো বস্তুর পুরো প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যায়। এই উল্টে যাওয়ার ঘটনাকেই পার্শ্বীয় পরিবর্তন বলে। তবে প্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হয় না। যেমন এই লেখাটির কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না, কারণ এর বাঁ দিক এবং ডান দিক একেবারে সমান হয়। কিন্তু এনের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তনের ব্যাপারটা একেবারে স্পষ্ট বোঝা যায়। কিন্তু কেন হয় এই পার্শ্বীয় পরিবর্তন? প্রতিফলনের নিয়ম অনুযায়ী আয়না থেকে বস্তুর প্রতিটি বিন্দুর লম্ব দূরত্ব আয়না থেকে যথাক্রমে ওই বিন্দুগুলির প্রতিবিম্বের লম্ব দূরত্বের সমান হয়, যে কারণে আয়না থেকে বস্তুর যে বিন্দু যেখানে আছে তার দূরত্ব এবং ওই প্রতিটি বিন্দুর প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। যেহেতু এক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব পরস্পর মুখোমুখি অবস্থান করে, তাই বস্তুর ডান দিক প্রতিবিম্বের বাঁ দিক দেখায়, অর্থাৎ আয়নায় বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে। প্রতিসরণ। একটা পেন্সিল জলে ডোবালে দেখি সেটা যেন জলের মধ্যে বেঁকে গেছে। এই ঘটনাটা কেন হয়? হ্যাঁ, এই ঘটনাটি ঘটে আলোর প্রতিসরণের জন্য। এক্ষেত্রে আলোকরশ্মি একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যম থেকে, অর্থাৎ বায়ু থেকে অন্য ঘনত্বে অন্য একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমের ওপর, অর্থাৎ জলে পড়ে। এখানে আলোকরশ্মি আপতিত হয় তির্যকভাবে। ওই দ্বিতীয় মাধ্যমে, মানে জলে আলো প্রবেশ করে। এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে ওই রশ্মির গতিমুখ পাল্টে যায়, আর তাই জলে ডুবে থাকা পেন্সিলের অংশকে বাঁকা লাগে। এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। আসলে বিভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ আলাদা, সেই জন্যেই এই ঘটনাটা ঘটে।
প্রতিসরণের সূত্র অনুযায়ী আপতিত রশ্মি এবি, প্রতিসৃত রশ্মি বিসি এবং আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব সবসময় একই সমতলে থাকে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোকরশ্মির প্রতিসরণ হবে অভিলম্বের দিকে। উল্টো ঘটনায়, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোকরশ্মি প্রতিসৃত হয়ে সরে যাবে অভিলম্ব থেকে দূরে। জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আলোর ভূমিকা। আলো ছাড়া গাছেরা খাদ্য তৈরি করতে পারে না, এমনকি অন্ধকারে উদ্ভিদ বেঁচে থাকতে পারে না, কারণ উদ্ভিদের সবুজ অঙ্গগুলি আলোক শক্তি শোষণ করে তাকে খাদ্য শক্তিতে পরিণত করে। এই খাদ্য শক্তিকেই কাজে লাগিয়ে উদ্ভিদেরা বেঁচে থাকে। বিভিন্ন দেশে শীত ও গরমকালে দিনের দৈর্ঘ্যের পার্থক্য ঘটে, ফলে গরমকাল ও শীতকালে ভিন্ন ভিন্ন ফুল ফোটে। যেমন গম, ভুট্টা, পালং ও মূলো গাছে দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে তবে ফুল ফোটে। আবার চন্দ্রমল্লিকা, ডালিয়া, আখ ও আলু গাছে দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার কম হলে তবে ফুল ফোটে। প্রাণীদের ক্ষেত্রেও আলোর নানা প্রভাব দেখা যায়। আলো কম পেলে স্যামন মাছের বাচ্চারা মরে যায়। গিরগিটি, সাপ ও ব্যাঙ শীত ঘুমে চলে যায়। গুহাবাসী কিছু প্রাণীকে আলোতে আনলে তাদের চামড়ায় রঙিন পদার্থ তৈরি হয়। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরম জায়গায় উড়ে যাওয়া সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে। আবার জোনাকির মতো কিছু প্রাণী নিজেদের দেহে আলো উৎপন্ন করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। প্রিজম। প্রিজম হল স্বচ্ছ সমসত্ব মাধ্যম। এটি 5টি তল দিয়ে ঘেরা, ত্রিভুজাকৃতির। বিজ্ঞানী নিউটন প্রথম দেখেন সূর্যের আলো প্রিজমে পড়লে সূর্যের সাদা আলো 7টা বিভিন্ন রঙের আলোক রশ্মিতে বিভক্ত হয়ে যায়। এই 7টা রং হল বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। প্রতিটি রঙের প্রথম অক্ষর পরপর সাজালে বাংলায় হয় বেনিয়া সহকলা এবং ইংরেজিতে ভিভগিয়ার। এই 7টা বিচ্ছুরিত রশ্মির সামনে যদি আবার অন্য একটি প্রিজম উল্টো করে রাখা হয়, তাহলে কি ঘটবে? সেক্ষেত্রে ওই আলোগুলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে আবার সাদা আলো তৈরি করবে। শুদ্ধ বর্ণালী। যে বর্ণালীতে প্রত্যেকটা বর্ণ স্পষ্ট ও পৃথকভাবে সাজানো থাকে তাকে শুদ্ধ বর্ণালী বলে। একটা উত্তল লেন্স এল এর ফোকাস বিন্দু ওতে সাদা আলোর একটা সরু রশ্মিগুচ্ছ আপতিত হল। এবার লেন্স থেকে প্রতিসরণের পর ওই রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়ে বেরোবে। এখন এর সামনে একটি প্রিজম ABC রাখা হল। AB প্রতিসারক তলে ওই সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হল। দেখা যাবে সাদা আলোর রশ্মিগুচ্ছ প্রিজম দ্বারা বিচ্ছুরিত হয়ে আলাদা আলাদা রঙের পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে বেরোচ্ছে। এর সামনে আরেকটা উত্তল লেন্স L1 রাখলে রশ্মিগুচ্ছ লেন্সটির ফোকাস তলে আলাদা আলাদা বিন্দুতে মেলে। এখানে একটা সাদা পর্দা S রাখলে বিভিন্ন বর্ণের রশ্মিগুলো ওই পর্দার ওপর একদম আলাদা আলাদা ভাবে পড়বে এবং পর্দায় RV অংশে শুদ্ধ বর্ণালী তৈরি করবে। অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব। অতিবেগুনি রশ্মি। সূর্য থেকে যে আলো এসে পৃথিবীতে পড়ে তার সবটুকু আমরা চোখে দেখতে পাই না। অদৃশ্য আলোও কিছু আছে। অদৃশ্য আলোর একটি অংশ হল
অতি বেগুনি রশ্মি। এর শক্তি দৃশ্যমান আলোর চেয়ে অনেক বেশি। তাই জীবন্ত কোষের পক্ষে এই আলো অত্যন্ত ক্ষতিকারক। এই আলো সরাসরি চোখে পড়লে চোখের মধ্যের সংবেদী স্তর বা রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দেহের ত্বকের উপর এই রশ্মি পড়লে ত্বক ক্যান্সার হতে পারে। এই ক্ষতিকারক রশ্মির হাত থেকে জীবজগৎকে বাঁচাতে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর দিকে একটি স্তর আছে, যা সূর্যরশ্মির এই অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই স্তরকে ওজোন স্তর বলে। কিন্তু বর্তমানে মানুষের কর্মকাণ্ডের ফলে এমন সব গ্যাসীয় পদার্থ ওজোন স্তরে পৌঁছচ্ছে, যারা ওজোন অণুকে ভেঙে দেয় ও নতুন ওজোন অণু গঠনে বাধা দেয়। ফলে বায়ুমণ্ডলের এই ওজোন স্তর ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরে চামড়ার নিচে মেলানিন বলে এক রকমের রঞ্জক পদার্থ তৈরি হয়, যার উপর অতি বেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নেয়। ফলে চামড়ার নিচে থাকা কোষগুলি রক্ষা পায়। মেলানিন বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়ে যায়। তাই আফ্রিকার কালো মানুষদের তুলনায় বিভিন্ন ইউরোপীয় দেশের সাদা চামড়ার মানুষদের এই রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই ক্ষতিকর রশ্মির প্রভাবে কোষের ডিএনএ অণুরও ক্ষতি হয়। এক্স রে রশ্মি। এক্স রে এক রকমের অদৃশ্য আলো, যা আমাদের শরীরের চামড়া ও মাংস ভেদ করে যেতে পারে, কিন্তু তা হাড়ের মধ্য দিয়ে চলে যেতে পারে না। তাই এই রশ্মির সাহায্যে আমাদের শরীরের কোনো হাড় ভাঙলে তার ছবি তুলতে পারি। কিন্তু এর দীর্ঘ ব্যবহার ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। এই কারণেই গর্ভস্থ শিশুর এক্স রে করা উচিত নয়।